আসসালামু আলাইকুম। আমি আনিকা প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম সমাসের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটিতে আমি দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। টম অ্যান্ড জেরি এদেরকে পছন্দ করেন না এমন কেউ কি আছেন? আমার তো তাদেরকে খুবই পছন্দ। তাহলে একটু টম অ্যান্ড জেরির কেমিস্ট্রিটা একটু লক্ষ্য করুন। তারা কি করে? তারা সারাক্ষণ একজনের পিছনে লেগে থাকে, ঝগড়া করে, মারামারি করে, এমনকি একজন একজনকে মেরেও ফেলতে চায়। আবার তারা একে অপরকে ছাড়া চলতেও পারে না। তারা একে অপরের খুবই ভালো বন্ধু। আমাদের দ্বন্দ্ব সমাসটিও অনেকটা এই টম এন্ড জেরির মতো। দ্বন্দ্ব সমাসেও ঝগড়া, বিবাদ এবং মিলন ঘটে থাকে। এখন যেহেতু দ্বন্দ্ব বানানটিতে দ দুটি রয়েছে এবং ব দুটি রয়েছে, আর ঝগড়া কিংবা বন্ধুত্ব করতে গেলে কমপক্ষে দুজনের দরকার হয়, তাই দ্বন্দ্ব সমাসের অর্থটি এমন হতে পারে জোড়ায় জোড়ায় ঝগড়া, বিবাদ কিংবা মিলন। এখন দ্বন্দ্ব সমাস হতে হলে তাকে কিছু শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম শর্তটি হলো উভয় পদ প্রাধান্য পাবে, অর্থাৎ উভয় পদের একটি পূর্ণ অর্থ থাকবে। এখন দেখা যাক বাবা মা, পূর্বপদ বাবা এবং পরপদ মা। বাবার একটি পূর্ণ অর্থ রয়েছে এবং মায়েরও একটি পূর্ণ অর্থ রয়েছে। আমরা বাবাকে বাদ দিয়ে মাকে বলতে পারবো না কিংবা মাকে বাদ দিয়ে বাবাকে বলতে পারবো না। এখানে উভয় পদে অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই আমরা বলতে পারি বাবা মা একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন হা ভাতের দিকে লক্ষ্য করা যাক। পূর্বপদ হা এবং পরপদ ভাত। এখন ভাতের তো একটা পূর্ণ অর্থ রয়েছে, কিন্তু হা এর কোনো পূর্ণ অর্থ নেই। হা একটি উপসর্গ যা কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে ওই শব্দটির অর্থ পরিবর্তন করে। এখন যেহেতু হা এর কোনো পূর্ণ অর্থ নেই, অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাবে না, পরপদের উপর প্রাধান্যটি চলে যাচ্ছে, অর্থাৎ এখানে উভয় পদ প্রাধান্য পাচ্ছে না। হা ভাত, ভাতের অভাব, তাহলে এটি দ্বন্দ্ব সমাস হবে না। দ্বিতীয় শর্তটি হলো একই ধরনের পদ হতে হবে। যেমন ভালো মন্দ, পূর্বপদ বিশেষণ পদ এবং পরপদটিও বিশেষণ পদ। বাবা মা, পূর্বপদ বিশেষ্য পদ এবং পরপদটি বিশেষ্য পদ, একই ধরনের পদ। আসা যাওয়া, পূর্বপদ ক্রিয়াপদ এবং পরপদ ক্রিয়াপদ, একই ধরনের পদ। কিন্তু এখন শোক ঘরের দিকে একটু লক্ষ্য করুন। শোক একটি বিশেষণ পদ আর ঘর একটি বিশেষ্য পদ, একই ধরনের পদ নয়, তাই শোক ঘর দ্বন্দ্ব সমাস হবে না। তৃতীয় শর্তটি হলো একই ধরনের বিভক্তি থাকতে হবে, অর্থাৎ পূর্বপদে যে বিভক্তিটি থাকবে পরপদেও একই বিভক্তি থাকতে হবে। এখন লক্ষ্য করুন, আমি এখানে তিনটি সমস্ত পদ লিখেছি, ঘর বাহির, ঘরে বাহিরে এবং ঘর বাহিরে। এখন প্রথমটিতে লক্ষ্য করুন, ঘর এবং বাহির, পূর্ব পদে রয়েছে শূন্য বিভক্তি এবং পরপদে রয়েছে শূন্য বিভক্তি, একই ধরনের বিভক্তি রয়েছে, তাই এটি একটি দ্বন্দ্ব সমাস। পরেরটিতে লক্ষ্য করুন, ঘরে বাহিরে, এটি তো এ রয়েছে, এটি তো এ রয়েছে, অর্থাৎ পূর্বপদে রয়েছে সপ্তমী বিভক্তি এবং পরপদটি তো রয়েছে সপ্তমী বিভক্তি। যেহেতু একই ধরনের বিভক্তি রয়েছে, তাই ঘরে বাহিরেও একটি দ্বন্দ্ব সমাস হবে। এখন লক্ষ্য করুন, ঘর বাহিরে, এটিতে রয়েছে শূন্য বিভক্তি আর পরপদে রয়েছে সপ্তমী বিভক্তি। যেহেতু একই ধরনের বিভক্তি নেই, তাই ঘর বাহিরে একটি দ্বন্দ্ব সমাস হবে না। এই তিনটি শর্ত পূরণ করলে তাকে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাস চেনার আরেকটি উপায় হলো দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে একটি হাইফেন দেয়া থাকে। এখন অনেক সময় হাইফেনটি দেয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখন প্রশ্ন হলো আমরা বেশ বাক্য কিভাবে তৈরি করব? বেশ বাক্য তৈরি করতে হলে সমস্ত পদের পূর্বপদ এবং পরপদের মাঝখানে একটি সংযোজক অব্যয় নিয়ে আসবো। সংযোজক অব্যয়টি হতে পারে ও কিংবা এবং কিংবা আর।
তাহলে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটি দাঁড়ায় এমন, যে সমাসে প্রতিটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং বেশ বাক্যে একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলতে পারি। এখন আলোচনা করা যাক দ্বন্দ্ব সমাসের গঠন সম্পর্কে। প্রথমে আসা যাক সমার্থক দ্বন্দ্ব সমাসে। এখন সমার্থক মানে কি? সমার্থক মানে হলো একটি শব্দের একই অর্থ, যেমন হাট, হাটের একই অর্থ হলো বাজার। তেমনি ভাবে কলকারখানা, খাতাপত্র, এগুলো সবগুলো সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। প্রায় সমার্থক ও সহচর শব্দ, এরা অনেকটাই সমার্থক দ্বন্দ্ব সমাসের মতো। এদের অর্থ একই থাকবে এবং একে অন্যকে অনুসরণ করবে। যেমন কাপড় চোপড়, পোকামাকড়, এগুলো সব প্রায় সমার্থক ও সহচর দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, এদের মধ্যে একটি সম্পর্ক কাজ করবে। যেমন মাসি পিসি, চা বিস্কুট, চায়ের সাথে বিস্কুটের সম্পর্ক রয়েছে। ভাই বোন। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ একে অন্যের বিপরীত হবে। যেমন আয়, আয়ের বিপরীত হলো ব্যয়। আয় ব্যয়, ছোট বড়, জমা খরচ, এগুলো সব বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন আসা যাক বিরোধার্থক দ্বন্দ্ব সমাসে। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস একে অন্যকে একদমই পছন্দ করে না। যেমন দা কুমড়া, অহিনুকুল, স্বর্গ নরক। একশেষ দ্বন্দ্ব সমাস, এটি একটি ভিন্নার্থক দ্বন্দ্ব সমাস। এখানে অনেকগুলো পদ মিলিত হয়ে একটি নতুন পদ পাওয়া যাবে। যেমন আমি, তুমি ও সে হয়ে গেল আমরা, তুমি ও সে হয়ে গেল তোমরা। এখন আসা যাক বহুপদী দ্বন্দ্ব সমাসে। যেমন হাত, পা, নাক, কান, চোখ, সাহেব, বিবি, গোলাম, এগুলো সব বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন আসা যাক অলুক দ্বন্দ্ব সমাসে। আমি আমার প্রথম ক্লাসটিতে অলুক সমাস সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না, তাকে আমরা অলুক সমাস বলতে পারি। তাহলে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না, তাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলতে পারি। যেমন দুধে ভাতে, এখানে দুধের মধ্যে রয়েছে সপ্তমী বিভক্তি, ভাতের মধ্যে রয়েছে সপ্তমী বিভক্তি। যেহেতু কোনো বিভক্তির লোপ পায়নি, তাই দুধে ভাতে একটি অলুক দ্বন্দ্ব সমাস। একইভাবে জলে, স্থলে, দেশে, বিদেশে, এগুলো সব অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এখন একটু খেয়াল করুন, ছেলে মেয়ে, এখানেও তো এ রয়েছে, মেয়েতেও তো এ রয়েছে। মনে হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি রয়েছে। আসলে কি সপ্তমী বিভক্তি রয়েছে? একটু খেয়াল করুন, আমরা জানি বিভক্তি কখনো কোনো শব্দাংশের পরে বসে না। বিভক্তি সবসময় একটি শব্দের পরে বসে। অর্থাৎ একটি শব্দ থেকে যদি আমরা বিভক্তি সরিয়ে ফেলি এবং সেটির অর্থ যদি পরিবর্তন না হয়, তখন আমরা বুঝতে পারবো সেই শব্দটিতে একটি বিভক্তি যুক্ত ছিল। যেমন দেশে, দেশে থেকে যদি আমরা এই বিভক্তিটি সরিয়ে নিই, তখন সেটি হয়ে যাবে দেশ। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেশের মধ্যে এ বিভক্তি ছিল। এখন ছেলের মধ্যে খেয়াল করুন, ছেলে থেকে যদি আমি এই বিভক্তিটি সরিয়ে নিই, তখন সেটি হয়ে গেল ছেল। অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে গেল। এখন যেহেতু অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এখানে কোনো বিভক্তি যুক্ত নেই। যেহেতু কোনো বিভক্তি যুক্ত নয়, তাই ছেলে মেয়ে অলুক দ্বন্দ্ব সমাস হবে না। এছাড়াও আমাদের কিছু সাধারণ দ্বন্দ্ব সমাস রয়েছে, যেমন সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমি আগেই বলেছিলাম দ্বন্দ্ব সমাসে প্রথম পদটি যেমন হবে, পরের পদটিও ঠিক তার অনুরূপ হবে। যেমন প্রথম পদটি যদি সংখ্যাবাচক হয়, পরের পদটিও সংখ্যাবাচক হবে। তাই সংখ্যাবাচক দ্বন্দ্ব হলো ৭-৫, ৭-১৭, ৯-৬, ১৯-২০। এরপর আসা যাক অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসে। যেমন হাত, পা, নাক, কান ইত্যাদি। দুটি সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব। এখন প্রথমটি যদি সর্বনাম পদ হয়, পরের পদটি অবশ্যই সর্বনাম পদ হবে। যেমন যা তা, যে সে, যথাতথা, তুমি আমি। দুটি ক্রিয়াযোগে গঠিত শব্দ। এখন পূর্ব পদটি যদি ক্রিয়াপদ হয়, পরের পদটি অবশ্যই ক্রিয়াপদেরই হবে। যেমন দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা ইত্যাদি। দুটি ক্রিয়া বিশেষণ যোগে। যেমন ধীরে সুস্থে, আগে পিছে ইত্যাদি। দুটি বিশেষণ পদ যোগে। যেমন ভালো মন্দ, কম বেশি, আসল নকল, আরো অনেক কিছু রয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।